আমি এখন 27 নম্বর অর্গানন থেকে তোমাদের এই সূত্রটা বলবো। যদিও এই 27 নম্বর সূত্রটা 26 নম্বরের সাথে বলা আমার উচিত ছিল, কেননা 26 নম্বর যে কথাটা মানে হ্যানিম্যান সাহেব বলছেন সেই কথাটা 27 নম্বরে যেন পুনরায় আবার ব্যক্ত করেছেন, যার কারণে প্রায় 19-20 একটু পার্থক্য। তা আমার উচিত ছিল যে 27টা 26-এর মধ্যে নিয়েই বললে, তাহলে এর জন্য আলাদা করে আর বলতে না। আমি খুব সহজে এবং ছোট করেই বলবো, তোমরা মন দিয়ে শোনো। 27-এ বলা হচ্ছে, অতএব ঔষধ সমূহের আরোগ্যকারী শক্তি রোগের লক্ষণ সমূহের সদৃশ অথচ অধিকতর শক্তি সম্পন্ন লক্ষণ সমূহের উপর নির্ভর করিতেছে, যা নিয়ে তোমাদের 12 থেকে 26 নম্বর অনুচ্ছেদের মধ্যে এই কথাগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বহুবার বলা আছে। সুতরাং যে ঔষধ মানব শরীরে সর্বাপেক্ষা সম্পূর্ণরূপে রোগের সদৃশ অথচ রোগাপেক্ষা বলবত্তর লক্ষণ সমষ্টি উৎপাদন করিতে পারে, কেবল সেই ঔষধের দ্বারাই প্রত্যেক রোগ নিশ্চিতভাবে সমূলে শীঘ্র এবং চিরকালের জন্য নষ্ট বা দূরীভূত হয়ে যায়। এখানে একটা কথা আছে, দেখো, তাহলে আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু প্যালিয়েটিভ হয়, অর্থাৎ উপশম হয়, বুঝলে? একটা রোগীকে ওই পেটের যন্ত্রণা হচ্ছে, এরকম করে পড়ছে, কলসিন দিলে যন্ত্রণা কমে গেল, রোগীটা মোটামুটি একদিন দুদিন ভালো, কিন্তু তার লস অফ ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ তার পেটের গোলযোগ, অর্থাৎ তার হজমের যে গোলযোগ, সেটা কিন্তু সর্বাঙ্গীন ভাবে সারবে না। তাহলে কি হলো? কলসিন দ্বারা উপশম হলো। গলায় ব্যথা হয়েছে, যোগ গিলতে খুব কষ্ট, ডাক্তার একটু ওষুধ দেন। কেউ হয়তো ব্লেডনা দিয়ে দিল, কেউ হয়তো ফেরম পচার ক্যালিনুট দিয়ে দিল, একটু গরম জল গার্গেল করেন, একটু ভাপ নেন, নানান রকমের তো আমাদের আছে। এতে কিন্তু গলা ব্যথা তো কমে গেল, কিন্তু দেখা গেল কিছুদিন বাদে আবার গলা ব্যথা হলো, বা ঠান্ডা লাগার দোষ তার গেলই না। আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু আমাদের প্যালিয়েটিভ হয়, উপশম হয়। এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজের একটা দুটো লক্ষণ কিন্তু আমাদের ওষুধের দ্বারাও কিন্তু উপশম হয়, আরোগ্য হয় না। রোগী সর্বাঙ্গীন ভাবে আরোগ্য হয় না। কিন্তু হ্যানিম্যান সাহেবটা বলছেন না। হ্যানিম্যান বলছেন যে তরুণ রোগের ক্ষেত্রে নয়, পুরাতন রোগের ক্ষেত্রে উনি বলছেন। পুরাতন রোগ কাকে বলে আমি হয়তো পরবর্তীতে বলবো, আমি 72 অনুচ্ছেদে গিয়ে বলবো ডিজিজ ক্লাসিফিকেশনের সময় তরুণ রোগ কাকে বলে এবং পুরাতন রোগ কাকে বলে। তাহলে আমি এখানে বলে দিই, তরুণ রোগ বলতে যে রোগ হঠাৎ আক্রমণ করে নির্দিষ্ট দিনের মধ্যে বিনা চিকিৎসায় ভালো হয় অথবা মরে যায়। অর্থাৎ হঠাৎ আক্রমণ হয়, হঠাৎ প্রচন্ড আকার ধারণ করে, তার একটা মেয়াদ থাকে। যদি সেই মেয়াদের মধ্যে ওষুধ নাও দেওয়া যায়, অনেক রোগী কিন্তু মেয়াদের আগে ভালো হয়ে যায়। যেমন হাম পক্স, কষ্টকর লক্ষণ হলে আমরা ওষুধ দিই, ওষুধ দিলেও কিন্তু ওই নির্দিষ্ট টাইম, মানে হাম হলে 7 দিন, হোমিওপ্যাথি গেলে আর অ্যালোপ্যাথি গেলে 1 সপ্তাহ। ব্যাপারটা এরকম, ওই 7 দিন লাগবে হাম হলে, কি পক্স হলে 14 দিন লাগবে, এর 2 সপ্তাহ লাগে, ওর 14 দিন লাগে। ব্যাপারটা এরকম, ওর মেয়াদ 14 দিন। এই যে মেয়াদি সম্পন্ন রোগগুলি, এই মেয়াদি সম্পন্ন রোগগুলিকে সাধারণত তরুণ রোগ বলা হয়। আর ক্রনিক ডিজিজ, যে রোগ ঘুরে ঘুরে আসে, বার করে আসে, বা রোগের রূপের পরিবর্তন হয়, সেই রোগগুলি কিন্তু আমাদের ক্রনিক ডিজিজ বা মাইজমেটিক ডিজিজ। তারই ট্রিটমেন্টের দরকার। ওই পক্স ট্রিটমেন্ট করলাম একটা ডায়রিয়া দিয়ে, রাস্তার দিয়ে, ওটা আমাদের কর্তব্য, কিন্তু ওটা বড় বাহাদুরি নয়। বড় বাহাদুরি হবে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টে, যেটা পৃথিবীতে এই সিমিলার পদ্ধতি ছাড়া আর আরোগ্য হয় না। তাই হ্যানিম্যান সাহেব বলছে চিরকালের জন্য নষ্ট বা দূরীভূত হয়। তাহলে চিরকালের জন্য যদি নষ্ট বা দূরীভূত হয়, তাকে কি বলা হয়? আরোগ্য, কিওর।
প্যালিয়েটিভ মেথডে ট্রিটমেন্ট হয় অর্থাৎ উপশমকারক, সাপারেটিভ মেথডে ট্রিটমেন্ট হয় অর্থাৎ চাপা দেওয়া, একটা চাপা দেবো 5টা তৈরি হবে। হাঁটুর ব্যথার জন্য ওষুধ খাওয়াবো, মালিশ করবো, হাঁটুর ব্যথা কমে যাবে, কয়েক মাসের মধ্যে তার ওই হৃদযন্ত্র আক্রমণ হবে। চর্মরোগে মলম দেবো, বা আমি ওই সালফারি 6 ব্যবহার করি না কেন, হয়তো কমে গেল। আংশিকভাবে সিমিলার হয়েছিল, আংশিকভাবে ওই একটা লক্ষণ কমে গেল, কিছু বছর পরে দেখা গেল যে ওই রোগীটার হাঁপানি হলো। দেখা গেল মাথার যন্ত্রণা হলো, স্পাইরোলিয়া। বলছেন যে এই রোগীটাকে আমার তখনই ফসফরাস দেওয়া উচিত ছিল, তাহলে আজকে ওর গায়ে এই উপমাংশ অর্থাৎ এই টিউমারগুলি জন্মাতো না। এই রোগীটার যখন মাথার যন্ত্রণা হয়েছিল তখন আমি স্পাইরোলিয়া দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম। তো স্পাইরোলিয়া দিয়ে ট্রিটমেন্ট না করে তখনই যদি আমি একে ফসফরাস দিয়ে ট্রিটমেন্ট করতাম, তাহলে এর গায়ে আজকে এই টিউমারগুলি উৎপন্ন হতো না, মায়োমেটিক ভাবে রোগীটা সুস্থ হতো। তাই আমরা কি চাই? উদ্দেশ্য তো থাকতে হবে রোগীকে আরোগ্য করব, উপশম নয়। উপশম করার জন্য বহু ডাক্তার আছে, বহু প্যাথি আছে, বহু হসপিটাল আছে, বহু পদ্ধতি আছে উপশমকারী করা যাবে, কিন্তু আরোগ্য একমাত্র হোমিওপ্যাথিতে। তাহলে এই স্থায়ীভাবে রোগকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? যে লক্ষণ রোগীর মধ্যে আছে, সিমিলারিটি লক্ষণ যে ওষুধের মধ্যে আছে, অর্থাৎ প্রুনিং করা যে মেডিসিনগুলি আছে, সেই ওষুধটা শক্তিকৃতভাবে প্রয়োগ করতে হবে। তাহলে তাকে হৃত স্বাস্থ্যের থেকে উদ্ধার করে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে যাবে, যেটাকে আমরা দুয়ে বলেছি স্থায়ীভাবে আরোগ্য। 2 নম্বর অবস্থাতে বিনা কষ্টে নির্দিষ্ট সময়ের মধ্যে বা দ্রুততম সময়ের মধ্যে এবং সহজবদ্ধ বিধান মতে আমরা তাকে স্থায়ী আরোগ্য দেব। একে হোমিওপ্যাথিতে সম্ভব। দেখো আমি হয়তো পারি না, তার জন্য তো হোমিওপ্যাথির দোষ না। আমরা অনেকেই হোমিওপ্যাথির ঘরে বদনাম দিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করি। দাদা আপনার এই যে মাথার ব্যথা না, এটা এই হোমিওপ্যাথি হবে না। আপনার এই যে মাথার যন্ত্রণা না, এটা না হোমিওপ্যাথি হবে না। মানে আমি কিন্তু একবারও বললাম না যে আমার দ্বারাই হবে না, এই কথা বললাম না, তাহলে অসম্মান হবো তো আমি। আমার লাল লজ্জা বলে একটা বিষয় তো, ডাক্তার মানুষ জানি বলা যায়। হোমিওপ্যাথির ঘরে বদনাম দিয়ে নিজে হাত গুটিয়ে দিলাম না, এটা কাজ নয়। পরিষ্কার করে বলা শেখো যে এটা আমি পাচ্ছি না দাদা ভাই, আপনি অন্য কোনো ভালো যারা চিকিৎসক আছেন তাদের সাথে যোগাযোগ করেন, আমি এটা পারবো না। কিন্তু আমরা তা বলি না, আমরা সম্মান নষ্ট করতে চাই না। আমরা কি করি? হোমিওপ্যাথির ঘরে বদনাম দিই না। হোমিওপ্যাথির ঘরে বদনাম দেওয়ার দরকার নেই, উচিত না। হোমিওপ্যাথিতে রোগীর রোগ লক্ষণ, ওষুধ লক্ষণ দুটো সিমিলার হবে, আর শক্তি হবে, ওষুধের শক্তি বেশি হবে। তাহলে ওই সূর্য উদয় উঠলে যেমন বাল্বগুলি অকেজ হয়ে যায়, দুর্গন্ধ ঘরে সুগন্ধ নিক্ষেপ করলে যেমন ওই দুর্গন্ধ আর লাগে আসে না, ঠিক তদনুরূপ ভাবে একটা স্থান আর একটা দখল করবে। রোগের স্থানটা ওষুধ শক্তি দখল করবে এবং দুর্বলতা বিদায় হবে, সেখানে থাকবে ওষুধ শক্তি। আর ওষুধ শক্তি আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম বলে সে প্রত্যেক দিন ক্ষয় হতে হতে সেও আউট হয়ে যাবে। তাহলে কি থাকলো? নর্মাল প্রাণ শক্তি, সুস্থ প্রাণ শক্তি। বোঝা গেল? তো এই 27 নম্বরে যেটা বলা হয় রোগীর রোগ লক্ষণ সিমিলারিটি ঔষধ লক্ষণ, আর ওষুধের শক্তি বৃদ্ধি হবে। যদি আমরা এভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা কোন একটা রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করতে পারবো, সম্ভব। তাহলে 27 পর্যন্ত আজকে থাক, এটা বেশি কিছু বললাম না, এই পর্যন্তই আজকে 27 অনুচ্ছেদটা শেষ করলাম।